এখন চেষ্টা করেছিলাম, ব্রাত্যবাবুকে বলেছিলাম, ব্রাত্যবাবু বলেছিলেন যে উনি কিছুই বললেন না, আমার পক্ষে সম্ভব না। আমি চেষ্টা করেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আপনি জানেন সিএম মানে তো প্রচুর ব্যস্ত থাকেন, সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি। তো নাম্বার 2 বলতেন, আমি নাম্বার 2 মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমার মমতা ব্যানার্জির চেয়েও ক্ষমতা বেশি, এইসব বহুবার বহু জায়গায় বহু টিভি চ্যানেলে উনি বলেছেন, আমি টিভির মাধ্যম সংবাদ মাধ্যম থেকে জেনেছিলাম টেন্ডারটা ঠিক ছিল কি না ছিল। আমি তো টেন্ডারগুলো দেখিনি, ইনভাইটেশন অফ টেন্ডারের নোটিশও দেখিনি, তার রেসপন্স কারা কারা করেছিল তাও জানি না, লোয়েস্ট টেন্ডার হয়েছিল কি না তাও জানে, L1 যেটাকে বলে সেটাও হয়েছিল কি না আমি জানি না। সেগুলো তো ডকুমেন্ট দেখলে আদালত নিশ্চয়ই বুঝতে পারবে। প্রথম ধাপ, এরপরে অনেকগুলো ধাপ এখনও বাকি আছে, না দেখা পর্যন্ত বলা যাবে না। তবে হ্যাঁ, স্বচ্ছতার প্রশ্নে এসএসসি বা সরকার এক ধাপ এগিয়েছে, এটা বলতে পারি। বলেইছি, বারবার চাপ দেওয়া হচ্ছিল, উনি বাড়িতে ডেকে বললেন, আর বেশি কিছু টিটবিটস বলছি না, কী হয়েছিল, ইন্টারাকশান হয়েছিল। এখন যেহেতু এটা আমি বারবার একাধিকবার বলি নমিনেটেড পোস্ট, সেই জন্য যারা আমাকে নমিনেশনে সাহায্য করেছিল তারা যখন চাইবে আমাকে ছেড়ে দিতে হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নৈতিকতা। স্যার একেবারেই আপনার যে বক্তব্য পার্থ চ্যাটার্জি আপনার উপর চাপ সৃষ্টি করছে এই নিয়ে একাধিক রাজনীতি হচ্ছে, একাধিক মন্তব্য হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি বলছেন যে চিত্তরঞ্জন বাবু যেটা বলছেন সেটার সাথে দলের কোনো রকম সংযোগ নেই, কি বলবেন? সেটা উনি বলতেই পারেন, এখন তো দল আর বলবে না, ইন্ডিভিজুয়াল বলবে। কিন্তু আমি একটা কথা খেয়াল রাখবেন, আমি দীর্ঘদিন থেকে ছাড়ার পর থেকে একই কথাই বলে যাচ্ছি, আমার কিন্তু কথাই কোনো চেঞ্জ হয়নি। আগেও যা বলেছি এখনও তাই বলেছি। সিবিআই তো প্রথম ইনভেস্টিগেশনটা করে, তারা কিছু তৈরি করেছিল, এখন 164 সেকশানে সেটা রেকর্ডেড হলো, এটা না ওই অফিসের ডকুমেন্ট। সেখানে 164 নিতে গিয়ে সিবিআইয়ের একজন লয়ার ছিলেন, ডিফেন্স কাউন্সিল বেশ কয়েকজন ছিলেন, 10-15 জন হবে হয়তো, তারাও কাউন্টার করেছেন, তার উত্তর আমি দিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা সাবজুডিস, টিডবিটস অফ দ্য ইনভেস্টিগেশন নিয়ে যা প্রশ্ন উত্তর হয়েছে সেই পর্বে কিন্তু আমি কোনো কথা বলবো না। কিন্তু সমাজ মাধ্যমে বা প্রিন্ট মিডিয়াতে কিছু কিছু বেরিয়েছে, দেখলাম 3টে শুনলাম, তা সেই ব্যাপারে কিন্তু আমি কোনো করবোরেশন দিতে পারবো না, কারণ দেবও না, ওই ব্যাপারে কোনো কথাও বলবো না, কারণ এটা একটা সাবজুডিস। সেই জন্য আমার পক্ষে বলাটা ঠিক হবে না। কে কী করেছে তার দায়িত্ব তাদের, আমার নয়। এই এই এবার বলুন। আচ্ছা, তাহলে এসএসসির যে পুরো এই বডিটা যেটা নিয়োগ করছে সেই নিয়োগের পিছনে এতটা গলদ কেন? আপনি তো বলতে পারেন তৃণমূল জামানার একেবারে প্রথম এসএসসির চেয়ারম্যান ছিলেন। আমি তো বারবার বলেছিলাম, যেরকম আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি স্বচ্ছভাবে করার জন্য যতটা প্রসিডিউরাল অ্যাডপ্ট করা দরকার সবগুলোই করেছিলাম। যেমন ধরুন ওএমআর ডুপ্লিকেট দেওয়া, যাতে করে ছেলেরা নিয়ে চলে, ছেলে মেয়েরা নিয়ে চলে যেতে পারে, ওরা উত্তরপত্র দিয়ে দিয়ে তারা রেজাল্ট আউটের আগেই বলে দেবে যে তার জেনে যাবে যে তারা কোয়ালিফাই করেছে কী করে। এটা একটা স্বচ্ছতার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপগুলো একইভাবে করে করে গেছি। যেমন ধরুন একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে আপনি যতটা পরীক্ষা নেবেন তার 8%-এর বেশি ভাইভাতে রাখা যায় না। সেই জন্য আমি যেহেতু 60 পরীক্ষার উপর নম্বরের ছিল, বাকিটা টেট ছিল, সেই জন্য 848 4.8 মানে 5 নম্বর ভাইভাতে রেখেছিলাম। মানে যা যা অ্যাজ পার স্ট্রিক্ট রুলস সেইভাবেই করা হয়েছিল, যতটা, যার জন্য খুব একটা কোনো সমস্যা হয়নি, প্যানেলে কোনো ইনজাংশন পড়েনি, কিছুই হয়নি, পরপর অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। কিন্তু এমন অবস্থা প্যানেলটাকে আমি তৈরি করেছিলাম যে আমার চলে আসার পরেও কিন্তু কোনো রকম প্যানেলে হাত দেওয়া সম্ভব ছিল না। আমার একটা জিনিস মনে পড়ছে, বা সেদিন দেখলাম, এবং বিকাশবাবুর নেতৃত্বে যে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল 20 সালে, তখন কিন্তু আমি ছিলাম না, 13 সালের অক্টোবরে ছেড়ে দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু তারা জিততে পারেননি। প্র্যাকটিক্যালি আমি যেটা বলতে চাইছি, স্বচ্ছভাবে সততার সাথে মেধাকে সম্মান জানিয়ে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয়, তাতে বাধা দেওয়ার কারও কোনো ক্ষমতা নেই বলে আমি বিশ্বাস করতাম, এখনও করছি, ভবিষ্যতে করব। তাকে ডিস্টার্ব করার ক্ষমতা যে যত বড় শক্তিমান বিপক্ষ আসুক না কেন পেরে উঠবে না। আপনি তাহলে পদ ছাড়লেন কেন? এতটা স্বচ্ছতা না, আমি তো বলেইছি, বারবার চাপ দেওয়া হচ্ছিল, উনি বাড়িতে ডেকে বললেন, আর বেশি কিছু টিটবিটস বলছি না, কী হয়েছিল, ইন্টারাকশান হয়েছিল।
এখন যেহেতু এটা আমি বারবার একাধিকবার বলি নমিনেটেড পোস্ট, সেই জন্য যারা আমাকে নমিনেশনে সাহায্য করেছিল তারা যখন চাইবে আমাকে ছেড়ে দিতে হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নৈতিকতা নাকি। আমি আটকে রাখতে পারতাম, কিন্তু তাতে খুব একটা অসুবিধে হতো না, কারণ তাহলে আমাকে ইমপিচ করা হতো। সেই অপমানের সহ্য করার আগেই বেটার টু লিজ। এবং এটা করতে গিয়ে আমার কিন্তু প্রচুর ব্যক্তিগতভাবে ফিনান্সিয়াল লস হয়েছে। কীরকম? যেমন বলছি, আমি যদি ধরুন যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর ছিলাম, আমার জন্ম তারিখ হচ্ছে 20-5-1953, তাহলে 2013 সালের 31শে মে আমার চাকরি চলে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রভিশন ছিল যে আফটার 60 রিএমপ্লয়মেন্ট পাওয়া যায় ফর 5 ইয়ার্স, রাইট। আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল আপ টু 60, এজ অফ 62, অর যে পরে যদি রিএমপ্লয় করা হয় বা যদি আগে দরকার হয় তারা আমাকে বলবেন। তাহলে আমার অন্তত পক্ষে 4 বছরের টেনিয়রটা ছিল 58+, তাহলে আমার 62 পর্যন্ত আমি চাকরি করতে পারতাম। যেহেতু আমি লিএনএ ছিলাম, লিএনএ থাকলে আমার প্রিভিয়াস যে ইনস্টিটিউশন সেখানে আমি রিএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। যেহেতু আমি অক্টোবরে ছাড়লাম, আমার চাকরির মেয়াদ যাদবপুর ইউনিভার্সিটিতে 31 মে শেষ হয়ে গেছে, কাজে গিয়ে আমি আর রিএমপ্লয়মেন্টের স্কোপটা পেলাম না। সেই জন্য আমার ওই সুবিধাটা আমি অ্যাভেল করতে পারি, তাতে আমার ফাইন্যান্সিয়াল খুবই লস হয়েছে। প্রায় ধরুন কোটি টাকার কাছাকাছি হবে, কাছাকাছি কোটি টাকা। এইটাকেও আমাকে লস করতে হয়েছে ডিউ টু দিস সিভিয়ার স্ট্রেন অ্যান্ড অল দিস থিংস। কিন্তু আমি সম্মানটাকে বড় করে ধরেছিলাম, ওই কুট কাচালি কোর্টে যাওয়া এইসবে আমি রাজি ছিলাম, কারণ এটা নমিনেটেড পোস্ট ছিল। নিশ্চয়ই সরকার পক্ষই আমাকে নমিনেট করেছিলেন, গভর্নর অ্যাপ্রুভ করেছেন, সে প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে কমিউনিকেট করেছিলেন এবং আমি জয়েন করেছিলাম। তার আগে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা তখনকার চিফ মিনিস্টার বলেছিলেন যে আপনাকে এই দায়িত্বটা আপনি করুন। এখন দেখুন, আমি একসময় তো তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছিলাম, দলটাও করতাম, তার নেত্রী প্লাস রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি একটা কথা বলেন, সেটা যদিও অনুরোধের ফর্মে ছিল, কিন্তু সেটা তো প্রায় অর্ডারের সমান না। তাই সেইভাবেই আমি জয়েন করেছিলাম এবং স্বচ্ছভাবে ওনার উৎসাহেই কিন্তু আমি স্বচ্ছভাবে করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, তাহলে এই যে আপনি বললেন আপনাকে ছেড়ে দিতে বলা হয়েছিল, সেক্ষেত্রে আপনি মুখ্যমন্ত্রীর কাছে যান? আমি দেখুন চেষ্টা করেছিলাম, ব্রাত্যবাবুকে বলেছিলাম, ব্রাত্যবাবু বলেছিলেন যে উনি কিছুই বললেন না, আমার পক্ষে সম্ভব না। আমি চেষ্টা করেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আপনি জানেন সিএম মানে তো প্রচুর ব্যস্ত থাকেন, সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি। দেখা করেননি? সেটা বলতে পারবো না, যোগাযোগ হয়নি, করতে পারিনি। আই ওয়াজ নট সাকসেসফুল। তিনিও সহমত ছিলেন বলে যেতে পারে? সেটা আমি বলবো না, আমি কনক্লুশন আপনাদের যে ঘটনাটা আমি বলতে পারি, কনক্লুশন আমি করবো না। কনক্লুশন ইজ ইয়োর্স, এবং তার দায়ভারও আমি নেব না। পার্থ চ্যাটার্জি তো সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন না, তার এক কথায় আপনি ছেড়ে দিলেন? তার কারণ হচ্ছে উনি তো তখন সাংঘাতিক ক্ষমতাশালী দলের লোক। সাংঘাতিক ক্ষমতাশালী? উনি তো নাম্বার 2 বলতেন, আমি নাম্বার 2। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমার মমতা ব্যানার্জির চেয়েও ক্ষমতা বেশি, এইসব বহুবার বহু জায়গায় বহু টিভি চ্যানেলে উনি বলেছেন, আমি টিভির সংবাদ মাধ্যম থেকে জেনেছিলাম। তাহলে যে দলে আমি থেকে রেকমেন্ডেশন পেলাম, সেই দলের যদি তারা বলে নমিনেট করলো, তারপরে আমার কি আর অন্য কোনো পথ খোলা থাকে? যদি তো জানতেন এবং কথা হয়েছিল, উনি সেভাবে কিছু করে উঠতে পারেন হয়তো। তাহলে তারা সবাই সহমতি করেছেন? সেটা আবার বলছি, আমি শুধু ঘটনা পর্যায়ক্রম বলে যাব, ইন্টারপ্রিটেশন ইজ ইয়োর্স। এবং যেই আপনারা ইন্টারপ্রিটেশনই করুন, তাকে আমি কিন্তু করবোরেট করছি না, কারণ আপনাদের স্বাধীনতা আছে ইন্টারপ্রিটেশন দেওয়া, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার আমার নেই, আমি করবও না। কিন্তু এই পার্থ চ্যাটার্জি তো একেবারে কোর্টে যে ভার্চুয়াল উপস্থিতি, সেখানে তিনি বারংবার বলছেন যে তিনি নির্দোষ। তার আইনজীবী বলছেন যে এই যোগাযোগ, যে দুর্নীতি করে চাকরি, এর সাথে নাকি তার মক্কেলের সংযোগ নেই। সিবিআই চার্জশিট অন্য কথা বলছে, 183 জনকে চাকরি করিয়ে দিয়েছে পার্থ চ্যাটার্জি। সত্যিটা কি? শুনুন, সত্যিটা তো বের করবে কোর্ট, আদালত। এখন বিভিন্ন ধরনের সিবিআই তো একটা চার্জশিট দিয়েছে, তার এখন শুনুন, কোনো যদি দোষী সাব্যস্ত হন, অভিযুক্ত হন, তিনি কি স্বীকার করবেন?
বলুন, তিনি যদি স্বীকার করে নেন তাহলে তো আর কিছুই হবে না, সব তো কমপ্লিট হয়ে গেল, সেটা তো সম্ভব নয়। তাহলে এটাই সাধারণ নিয়ম, অভিযোগ আসলে কোনো অভিযুক্ত সেটা স্বীকার করে না, এটাই সাধারণভাবে নিয়ম, সেটাই উনি করে যাচ্ছেন এবং ওনার পক্ষে সেটাই, অন্য কোনো রাস্তা ওনার খোলা নেই। এবং নিশ্চয়ই উনি কাউন্সিলের পরামর্শ নিয়েছেন, লয়ারদের পরামর্শ নিয়েছেন, তারাও খানিকটা হয়তো সাহায্য করে এই সিদ্ধান্ত নিতে বা বলতে নিশ্চয়ই করেন, এটা আমার আন্দাজ, তার বেশি কিছু না। স্যার টেন্ডার নিয়েও যে প্রশ্ন উঠছে, নাসাকে করতে দেওয়া হয়েছিল, আবার সেটা থার্ড পার্টির কাছে গেল। সেটা পরবর্তীকালে ঘটেছিল, সেটা আমার সময় না, হয়নি। পরবর্তী। যেমন ধরুন, আমি যেটা করেছিলাম, সরস্বতী প্রেস কানেক্টেড টু গভর্নমেন্ট, সরস্বতী প্রেসকে দিয়েছিলাম, ওরা আমাদের ছাপার ব্যবস্থা করেছিল। তো তারা সিকিউরলি করেছিল, কোনো প্রশ্ন লিক আউট হয়নি। কিন্তু পরবর্তীকালে ওনারা মনে করেননি, তারপর কিভাবে টেন্ডার করে সেগুলো তো আমি দেখিনি, কাজে না দেখে কি করে বলবো। এখন সংবাদপত্রে শুনতে পাচ্ছি, এই ব্যাপারে আমি কোনো ওপিনিয়ন দেব না। তাদের ডকুমেন্টসে তো বলবে যে টেন্ডারটা ঠিক ছিল কি না ছিল। আমি তো টেন্ডারগুলো দেখিনি, ইনভাইটেশন অফ টেন্ডারের নোটিশও দেখিনি, তার রেসপন্স কারা কারা করেছিল তাও জানি না, লোয়েস্ট টেন্ডার হয়েছিল কি না তাও জানে, L1 যেটাকে বলে সেটাও হয়েছিল কি না আমি জানি না। সেগুলো তো ডকুমেন্ট দেখলে আদালত নিশ্চয়ই বুঝতে পারবেন। চাকরি দেওয়ার জন্য কেউ আসতো না আপনার কাছে? না, সে তো স্বাভাবিক, কেন শুনুন, 5,70,000 অ্যাপ্লিকেন্ট ছিলেন নিট, চাকরি আপনার ছিল, পদ ছিল 45,000, তার মধ্যে কোয়ালিফাই করেছিলেন 35,000-এর মতো, তাহলে তো বেশিরভাগটাই তো নায়ের দলে, সেখানে অনুরোধ আসবে না এটা তো কথা নয়। কিন্তু আমার তো ঠিক মনে নেই দীর্ঘদিন আগে কেই বলেছিল, কোথায় বলেছিল, কিন্তু আমার স্পেসিফিক কিছু মনে আছে, সেটা আমি আদালতকে জানিয়েছি। স্যার একেবারে কারামন্ত্রীর নামও উঠে আসছে এবার নিয়োগের সাথে। সেই কুন্তল ঘোষের বাড়ি থেকে পাওয়া লাল ডায়েরি, সেই লাল ডায়েরিতেও রয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। তিনি ক্যাডার হিসেবে কাজ করতেন এই নিয়োগ দুর্নীতিতে। দেখুন, ইডি ইনভেস্টিগেশন করছে, তার কিছু ফাইন্ডিংস আছে, তারা ফাইন্ডিংস দিয়ে যদি চার্জশিট কমপ্লিট করে, কি করেছে না দেখলে তো বলা যাবে না কি করেছে। তবে খবরের কাগজে যেটা দেখছি, ও মানে অনেক টাকা পাকা এইসব শুনছি পাওয়া গেছে, কিন্তু কতটা সত্যি সে তো আমি বলতে পারবো না, সেটা ইডি বলতে পারবে বা যারা তদন্তকারী সংস্থা তারাই বলতে পারবে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এইবারের যে এসএসসির পরীক্ষা হলো, 10 বছর পর এসএসসির পরীক্ষা, এটা কি স্বচ্ছতা রয়েছে আপনার কি মনে হয়? একটা জিনিস আপনাকে বলি, শুনুন, স্বচ্ছতার প্রথম ধাপ হচ্ছে ডুপ্লিকেট ওএমআর দেওয়া, কার্বনলেস ডুপ্লিকেট, যেটা আমি 12 সালে বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে করেছিলাম। এবং আপনি জানেন, ওই কার্বনলেস ডুপ্লিকেট পেপারটা ইন্ডিয়াতে তখন পাওয়া যেত না, আমাকে বাইরে থেকে আনাতে হয়েছিল। ভাবুন, এটা হচ্ছে স্বচ্ছতার প্রথম ধাপ। কার্বনলেস ডুপ্লিকেট পেয়ে গেল, তারা জেনে গেল কী কী নম্বর করেছে। হঠাৎ দেখলাম আমি খবরের কাগজে যা নিউজ বা সংবাদ মাধ্যমে যা জানলাম, 16 সালে ওটা তুলে দেওয়া হলো। তাই ঠিক 25 সালে আবার যখন পরীক্ষা হলো, সেই সরকারেরই রিপ্রেজেন্টেটিভরা আবার সেটা আনলেন। তার মানে আমি ধরে নিচ্ছি, আমার কার্বন কপিটা যদি ভুল সিদ্ধান্ত থেকে থাকে, তাহলে নিশ্চয়ই ভুল সিদ্ধান্ত ভেবেছিলেন, সেই জন্য 16 সালে বাদ দিয়ে দিয়েছিলেন। 25 সালে আবার আনলেন, তার মানে আমার সিদ্ধান্ত ভুল ছিল না, ঠিকই ছিল। কিন্তু প্রাপ্ত বসু যে বলেন এই প্রথম করা হয়েছে এটা। ওটা উনি ভুল বলেছেন, ওনার স্মৃতিশক্তি কম, এইটুকু আমি বলতে পারি। ওনার খেয়ালই থাকে না, উনি পরিষ্কার জানেন, ওনাকে জানিয়েছিলাম। শুনুন, বাইরে থেকে আনতে গেলেও তো সব নিতে হয়, কাউন্সিলের রেজলিউশন নিতে হয়, সেগুলো করেছেন। তারপরে উনি যদি বলেন, তার দায়িত্ব তার, আমি সেটা করবোরেটও করছি না, তবে সাধারণভাবে এটা মনে থাকা উচিত ছিল, এইটুকু আমি বলতে পারি। তাহলে এইবারে পরীক্ষা স্বচ্ছতার সাথে হয়েছে। আর প্রথম ধাপ, এরপরে অনেকগুলো ধাপ এখনও বাকি আছে, না দেখা পর্যন্ত বলা যাবে না। তবে হ্যাঁ, স্বচ্ছতার প্রশ্নে এসএসসি বা সরকার এক ধাপ এগিয়েছে, এটা বলতে পারি। বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে, বিভিন্ন জায়গায় যে ভিডিও ভাইরাল হচ্ছে, যে প্রশ্ন নাকি আগে থেকে প্যাকেট ছেঁড়া ছিল, যে এক্সামিনার ছিলেন তিনি ফোন ঘাঁটছিলেন, বারংবার টেক্সট করছিলেন, তারপর যারা আগে থেকে প্রশ্ন জানতো, এরকমও অনেক অভিযোগ উঠছে। সেগুলো দেখুন, আমি তো বলতে পারবো না, আমি তো একেবারেই এসএসসি ছেড়ে দিয়ে চলেছি, একবারে সাধারণ মানুষের মতো আমিও খবরগুলো দেখি এই পর্যন্ত। তার সত্য কতটা আর অসত্যতা কতটা সেটা আমি মাপ করতে পারবো না, মেপে বলতে পারবো না। সেটা একমাত্র
যদি কখনো আবার মানে আদালতের সামনে প্রশ্ন ওঠে, তখন যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সিকে এমপ্লয় করে, তারা খুঁটিয়ে দেখবে যে সত্য কথা। স্যার আপনি তো এসএসসির চেয়ারম্যান ছিলেন, এসএসসির যে পেপারটা রেডি হয় ওএমআর শিট, সেই ওএমআর শিটে যদি ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে? ডেফিনেটলি ক্যাটাগরি তো কারণ না, কি এইবারে কিন্তু কোনো ক্যাটাগরি নেই, সেই প্রফেশনাল অ্যাডমিট কার্ডেও নেই এবং সেই পেপারেও নেই। কিন্তু অ্যাপ্লিকেশনে তো আছে, একটা জায়গা আছে যেখানে পাওয়া ফর্ম যাবে, ফিল আপের কিন্তু সময় থাকা ক্যাটাগরি দেওয়া উচিত। হয়নি। নিয়ম ছিল রোল নাম্বার, নাম, এগুলো সব ওয়েমার্সিতে ফিল আপ করার কথা। তারপরে এবারে কি হয়েছে, সবই আছে, শুধু ক্যাটাগরিটা মেনশন নেই, তাহলে রেজাল্ট কি ভিত্তিতে বেরোবে? রোল নাম্বার দেখে সে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা ম্যাপিং করতে পারা সম্ভব, কারণ অ্যাপ্লাই তো করেছিল। ফর্ম ফিল আপের ওখানেও কোনো ক্যাটাগরি নেই, পরীক্ষার্থীরাই বলছেন কোথাও তারা ক্যাটাগরি সেটা আমি অ্যাফার্ম করতে, ক্যাটাগরি না হলে ধরুন যে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, সে তো রিজার্ভ ক্যাটাগরি কোটাটা নেবে না, সে সুযোগ তার থাকবে, নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আছে সমাধান, আদারওয়াইজ সম্ভব না। ক্যাটাগরি অ্যাডমিশনটা থাকবেই, হয়তো আমরা বাইরে থেকে জানতে পারছি না বা দেখতে পাচ্ছি না, কারণ পুরো ডিটেলসটা না দেখলে এটা বলা যাবে না। তবে যেহেতু ছাত্রছাত্রীরা একসাথে বলছে, হয়তো কিছু সত্যতা থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা আমি ঠিক বলতে পারবো না।